আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ও আমাকে ওর ফার্ম হাউসে ডেকে জুসের মধ্যে নেশার ঔষধ মিশিয়ে ইউজ করার চেষ্টা করেছিল, কিন্তু তখন আমার মাথা ঘুরে গেছিল বলে জুসটা আমার হাত থেকে পড়ে যায়, আর সেই কারণেও আমাকে ইউজ করতে সফলই হয়নি। থ্যাংক গড যে তোমার কিছু হয়নি, তুমি বেঁচে গেছো। তুমি জানো যতদিন আমি জেলে ছিলাম ততদিন আমি তোমার কথাই চিন্তা করেছি যে ওই রাহুল একদিন তোমার ক্ষতি না করে দেয়। যার কাছে চালাক বৌদি আছে আর কেউ কোনো ক্ষতিই করতে পারবে না। আর তুমি ধন্যবাদটা গডকে না দিয়ে বৌদিকে দাও, কারণ সেই আমাকে রাহুলের হাত থেকে বাঁচিয়েছে। আচ্ছা এটা বলো, তোমার বৌদি কিভাবে তোমাকে বাঁচালো? আমার চালাক বৌদি জানো প্রথমে কি করেছিল? ও রাহুলকে প্রথমে গুন্ডাদের দিয়ে মার খাইয়েছিল, যাতে এটা প্রমাণ হয় রাহুল আমাকে ভালোবাসে না। কিন্তু ওই রাহুল চালাকি করে নিজে হাত কেটে মিথ্যা ভালোবাসার নাটক করে আমাকে বোকা বানায়, আর তার জন্য আমার আর বৌদির মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছিল রাহুলকে নিয়ে। আমি বৌদিকে এটা পর্যন্ত বলে দিয়েছিলাম যে বৌদি আমাকে আর রাহুলকে আলাদা করার জন্য রাহুলকে আমার থেকে কেড়ে নিতে চায়, আর সেই জন্য আমি পরে আমার আবির দাদার হাতেও চড়ও খেয়েছি। হ্যাঁ, তোমার দাদা একদম ঠিক কাজ করেছে। তোমার মতো না কুচু মেয়ের চড় খাওয়াই উচিত। জয়, ভালো হচ্ছে না কিন্তু, আমি না কুচুমে তাই না বলে মিলি জয়কে মারতে শুরু করলো। আরে বাবা, সরি, কিন্তু তোমারও দোষ আছে। তুমি রাহুলের কথা বিশ্বাস করে তোমার অত ভালো বৌদিকে অপমান করলে। তার জন্য আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আচ্ছা, তোমার বৌদি তোমাকে ক্ষমা করে দিয়েছে তো? হ্যাঁ দিয়েছে। তাহলে তোমার আর কষ্ট পেয়ে লাভ নেই, তুমিও নিজেকে ক্ষমা করে দাও। ঠিক আছে, নিজেকে ক্ষমা করে দেব। আচ্ছা, বাকিটা তো শোনাই হলো না, বলো তারপর কি হলো? তোমার বৌদি রাহুলের মুখোশটা খুললো কি করে? তারপর মিলি পুরো ঘটনাটা বলল। ও ভাই। হ্যাঁ জয়, আমি তোমাকে খুব কষ্ট দিতাম তাই না? হ্যাঁ, তুমি আমাকে খুব কষ্ট দিতে। যখন তুমি আমার সামনে ওর হাত ধরে চলে যেতে তখন আমার বুকে এসে আঘাত লাগতো। আর যখন ঘন্টার পর ঘন্টা আমি তোমার জন্য রোদে দাঁড়িয়ে অর্কিড ফুল হাতে দাঁড়িয়ে থাকতাম আর তোমাকে সেই ফুল দিতে আসতাম, তখন তুমি আমার দেওয়া ফুলটা ছিঁড়ে টুকরো টুকরো করে উপরে উড়িয়ে দিতে। তখন আমার খুব কষ্ট হতো, কিন্তু আমি আমার কষ্টটা কখনো তোমাকে বুঝতে দিইনি। তোমাকে বেহায়ার মতো ভালোবেসে গেছি। তোমার কখনো আমার উপর রাগ হয়নি? হ্যাঁ হয়েছে, কিন্তু তোমার উপর নয়, ওই রাহুলের উপর। ওই ছেলেটা বাইরের ছেলে হয়ে আমাদের কলেজে এসে তোমাকে আমার চোখের সামনে দিয়ে যখন নিয়ে যেত আর তোমার দিকে বাজে নজরে দেখতো, তখন আমার মনে হতো আমি ওকে খুন করে ফেলি, কিন্তু তোমার জন্য আমি কিছুই করতে পারতাম না। শত রাগ হলেও রাগ চেপে রাখতে হতো। যখন মনে হতো রাহুল তোমার মতো সুন্দরী আর ভালো মেয়ের ভালোবাসা পাওয়ার যোগ্য না, কিন্তু তুমি ওকে ভালোবাসতে, তখন আমার প্রচণ্ড রাগ হতো। ওই রাহুল যখন মাঝে মধ্যে তোমার সাথে দেখা করার জন্য কলেজে আসতো, তখন আমি ইচ্ছে করে বানিয়ে বানিয়ে বলতাম যে তুমি আজ কলেজে আসোনি। এইভাবে অনেক দিন আমি ওকে বোকা বানিয়েছিলাম, কিন্তু একদিন তুমি সব জানতে পেরে গেলে। আর সেদিন আমি তোমাকে আরো বেশি অপমান করেছিলাম, এমনকি অনেক জোরে জোরে চড়ও মেরেছিলাম। তুমি আমাকে যত খুশি চর মারো, আমি সহ্য করে নেব, কিন্তু এই বাইরের ছেলেটা বাইরে থেকে এসে তোমাকে ইউজ করে চলে যাবে, সেটা আমি কিভাবে মেনে নিতাম বলো? আমি একদিন রাগ করে ওকে মারার জন্য ওকে ফলো করেছিলাম, কিন্তু আমি ফলো করে যেটা দেখেছিলাম সেটা দেখে তো আমি চমকে গিয়েছিলাম। ও ক্লাবে অনেকগুলো মেয়েকে নিয়ে ফুর্তি করছিল তখন, আর ওর ফুর্তি করা শেষ হলেও একজনকে ফোন করে বলেছিল যে ওর জন্য আরও মেয়ে এনে দিতে, ও মেয়েদের ইউজ করবে। সেসব জানতে পেরে আমি যখন তোমাকে সব বলেছিলাম, তুমি তখন আমার কথা বিশ্বাস করনি, উল্টে আমাকে গুনে গুনে 5টা চর মেরেছিলে। কিন্তু আমি কি করে হাল ছেড়ে দিই বলো তো? আমি যদি তোমাকে ছেড়ে দিতাম তাহলে ও তোমাকে অনেক আগেই ইউজ করতো। যাকে ভালোবাসি তার কি করে ক্ষতি হতে দিই বলো তো? সেই জন্যই তো আমি তারপর থেকে ওকে নানা বাহানা করে তুমি কলেজে নেই বলে মিথ্যে কথা বলে ওকে তাড়িয়ে দিতাম। তুমি আমাকে এত ভালোবাসতে? কে বলেছে ভালোবাসতাম? আমি এখনো তোমাকে অনেক বেশি ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমার জন্য তোমাকে জেলে যেতে হয়েছে, তারপর এত ভালোবাসো? হ্যাঁ, তারপরও ভালোবাসি। জেলে গিয়ে আমি অনেক অনুতপ্ত ছিলাম তোমার সাথে জঙ্গলে যেটা করতে চেয়েছিলাম সেই জন্য। আমি তোমার দাদা আর বৌদিকে ধন্যবাদ জানাই যে ওরা আমাকে আটকে দিয়েছিল, না হলে আমি হয়তো তোমাকে মলেস্ট করেই ফেলতাম। কিন্তু বিশ্বাস করো আমি তো, হ্যাঁ তারপরও ভালোবাসি। জেলে গিয়ে আমি অনেক অনুতপ্ত ছিলাম তোমার সাথে জঙ্গলে যেটা করতে চেয়েছিলাম সেই জন্য। আমি তোমার দাদা আর বৌদিকে ধন্যবাদ জানাই যে ওরা আমাকে আটকে দিয়েছিল, নাহলে আমি হয়তো তোমাকে মলেস্ট করেই ফেলতাম। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে মলেস্ট করার জন্য জঙ্গলে নিয়ে যাইনি। আমি তো শুধু নিরিবিলিতে একটু বোঝাতে চেয়েছিলাম যে রাহুল তোমাকে ইউজ করতে চায়। কিন্তু তুমি যখন আমাকে সেদিনও বিশ্বাস করলে না,
তখন জানি না আমার কি হয়েছিল, আমি নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। আমার শুধু মনে হয়েছিল তোমাকে যেভাবেই হোক রাহুলের থেকে বাঁচাতে হবে, আর তার জন্য তোমাকে নিজের করতে হবে। আমি শুধু সেই জন্য তোমাকে মলেস্ট করতে চেয়েছিলাম, কিন্তু তারপর আমি তোমাকে বিয়ে করতাম। আমি তোমাকে রাহুলের মতো ছুঁড়ে ফেলে দিতাম না। তুমি আমাকে শপিং মলের সামনে এসব কিছু বললে না কেন? জয়, জঙ্গলে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? কারণ আমি যদি সেখানে রাহুলের ব্যাপারে কিছু বলতে যেতাম, তখন তুমি আমার 12টা বাজিয়ে দিতে, লোকজন দিয়ে তুমি আমাকে মার খাওয়াতে। বলো, এটা করতে না? হ্যাঁ, তখন সেই পরিস্থিতিতে আমি হয়তো এটাই করতাম, কারণ আমি রাহুলকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলেছিলাম। আর ওর ব্যাপারে কেউ কিছু বললে আমি তাকে সহ্য করতে পারতাম না, সেজন্য আমি তোমাকে মার খাওয়াতেই পারতাম। এই জন্য আমি কোনো রিস্ক না নিয়ে তোমাকে আর তোমার বৌদিকে ফলো করে শপিং মলে পৌঁছেছিলাম, আর তারপর বাইরে থেকে তোমার উপর নজর রাখতে শুরু করলাম। তুমিও বুঝতে পেরে গিয়েছিলে যে তোমার উপর কেউ নজর রাখছে, আর সেই জন্য তুমি বাইরে আসলে দেখতে যে কে তোমার উপর নজর রাখছে। তখন আমি তোমার মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে আসলাম, যাতে তুমি রাস্তার লোকজন জড়ো করে আমাকে মার না খাওয়াতে পারো। তুমি আমাকে বাঁচানোর জন্য এসব কিছু করেছো, আর আমি তোমাকে কত ভুল বুঝেছি আর ঘৃণাও করেছি। আমি যাকে আমার হিরো ভাবতাম সেই আসলে ভিলেন, আর যাকে ভিলেন ভাবতাম সেই আসলে আমার আসল হিরো। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি জয়, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি রাহুলের চেহারায় পাগল হয়ে ওকে অন্ধের মতো ভালোবেসেছিলাম। আমি জানতাম না যে ও আমাকে ইউজ করার চেষ্টা করেছে। কেন? আমার চেহারায় পাগল হওয়া যেত না? আমি কি খারাপ দেখতে? আমি তো ওই রাহুলের থেকে অনেক সুন্দর দেখতে, আর বড় লোক বাড়ির ছেলে। তাহলে আমি রাহুলের মিষ্টি মিষ্টি কথায় ভুলে গিয়েছিলাম। আমার ওকে ছাড়া আর কারোর চেহারার দিকে নজর পড়তো না, সেই জন্য রাহুলের মিথ্যে ভালোবাসার আড়ালে তোমার সত্যিকারের ভালোবাসা আমার চোখেই পড়েনি। রাহুলের মিথ্যা ভালোবাসাকে আমি সত্যি ভেবেছিলাম, আর তোমার সত্যিকারের ভালোবাসাকে আমি সব সময় বিরক্ত মনে করতাম, আর সেজন্য বিনা কারণে আমি তোমাকে অনেক ঘৃণা করতাম। তুমি ঘৃণার যোগ্যই নাও জয়, তুমি শুধু ভালোবাসার যোগ্য। আমি তোমাকে খুব ভালোবাসি মিলি। অত মাস ধরে শুধু তোমার প্রেম পাওয়ার জন্য ওয়েট করেছি। 10 মাস 20 দিন, রাইট? ইয়েস, রাইট। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মিলি। আই লাভ ইউ। মিলি চুপ করে থাকলো। তখন জয় বলে উঠল, কি হলো মিলি, কিছু বলছো না কেন? ও, বুঝেছি, তুমি আমাকে ভালোবাসো না, সেই জন্য তুমি চুপ করে আছো। আমার ভাগ্যে তোমার ভালোবাসা পাওয়া হয়তো লেখা নেই। তারপর জয় মন খারাপ করে নিজেকে মিলির থেকে ছাড়িয়ে নিল। তুমি এই কফি শপের সবার সামনে আমাকে প্রপোজ করতে পারবে? তার মানে তুমি আমাকে ভালোবাসো? আগে প্রপোজ করো, তারপর বলবো। কিন্তু অন্য কোনো ফুল দিয়ে প্রপোজ করলে আমি কিন্তু রাজি হব না। তোমাকে সেই অর্কিড ফুল দিয়ে প্রপোজ করতে হবে, সেই ফুল কলেজে আমি ছিঁড়ে ফেলে দিতাম। বলো রাজি? হ্যাঁ, রাজি। কিন্তু এখানে ফুলের দোকান কোথায় পাই? দাঁড়াও, আমি বাইরে গিয়ে খুঁজে আসছি। বলে জয় বাইরে চলে যায়। তারপর কিছুক্ষণ পর অর্কিড ফুল কিনে এনে কফি শপের সবার সামনে মিলির কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ল আর বলে উঠল, আই লাভ ইউ মিলি ডার্লিং। তুমি কি তোমার এই প্রেমিকের প্রেম প্রস্তাব গ্রহণ করবে? সোজা ডার্লিং বলে ডাকছো? আমি কিন্তু এই ফালতু রাহুলের মতো তোমাকে বেবি বলে ডাকতে পারবো না, বলে দিলাম। তোমাকে বেবি বলে ডাকতে হবে না, এমনিতেই এই বেবি ডাকতে এখন আমার খুব ঘৃণা লাগে। তুমি আমাকে ডার্লিং বলেই ডাকো প্লিজ, আমার এখন এই ডার্লিং ডাকতেই খুব ভালো লাগছে। তাহলে আমার ডার্লিংকে আমার প্রেমের প্রপোজ অ্যাকসেপ্ট করবে? ভাবতে হবে। আবার কি ভাবতে হবে? তুমি যে বললে অর্কিড ফুল দিয়ে প্রপোজ করলে তুমি রাজি হবে। মিলির তো জয়ের বেবি ফেস দেখে মনে মনে খুব হাসি পাচ্ছে, তাই আর সে হাসি চেপে না রাখতে পেরে জোরে জোরে হাসতে শুরু করলো। এই দৃশ্য কফি শপের সবাই দেখতে লাগলো। মিলি, তুমি এভাবে হাসছো কেন? তুমি যেভাবে নিজের মুখটা বানিয়ে রেখেছো সেই জন্য আমার হাসি পাচ্ছে। তোমার খুব হাসি পাচ্ছে তাই না? আমি এক্ষুনি চলে যাচ্ছি এখান থেকে, আর আসবো না তোমার কাছে। বলে জয় যেই উঠতে যাবে তখনই মিলি জয়কে ধরে আবার বসিয়ে দিল আর বলল, আমি তো মজা করছিলাম জয়। তাহলে তুমি যে বললে ভাবতে হবে? কারণ আমি দেখতে চাইছিলাম তুমি আমাকে কতটা পেতে চাও। আমি যদি এটা না বলতাম তাহলে কি তোমার চাওয়াটা পরীক্ষা করতে পারতাম? তো পরীক্ষা করে কি জানলে? যে তুমি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো আর খুব করে পেতে চাও আমাকে। তাহলে আমি তোমাকে আবার প্রপোজ করি, এবার কিন্তু তোমাকে উত্তর দিতেই হবে। ঠিক আছে। আই লাভ ইউ মিলি ডার্লিং। বলে অর্কিড ফুলগুলো মিলির দিকে এগিয়ে দিল। আই লাভ ইউ টু জয়। এসব দেখে কফি শপের সবাই চড়ে চড়ে হাততালি দিল। খুশিতে জয় উঠে দাঁড়িয়ে মিলিকে শক্ত করে জড়িয়ে ধরে মিলির পুরো গালে চুমুতে ভরিয়ে দিল। তারপর মিলিকে ছাড়লো। একজন মেয়ে ওদের দিকে এগিয়ে এসে বলল, হ্যাপি উইশেস তোমার ছোট মিলি। তুমি আমার নাম জানলে কি করে? আর তোমার প্রেমিক জয় যেভাবে মিলির ডার্লিং বলে ডাকছিল তাতে
এই কফি শপে সবাই তোমার নাম জেনে গেছে। তোমাদের দুজনকে একসাথে ভালো মানিয়েছে, কিন্তু একদম পারফেক্ট কাপল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা তোমার নাম কি? আমার নাম সায়ন্তিকা। তোমরা এভাবে সারা জীবন একসাথে থেকো, আমার শুভকামনা রইল। বলে মেয়েটি চলে গেল। মিলি, সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? কেন, তোমার সন্দেহ আছে নাকি? হ্যাঁ, না, এত তাড়াতাড়ি এত ভালোবাসলে কি করে? কে বলেছে এত তাড়াতাড়ি? আমি এই 3টা দিন শুধু তোমার কথা ভেবেছি জয়। সত্যি? ইয়েস। আর তাছাড়াও আমি যখন পুলিশ স্টেশনে তোমাকে জড়িয়ে ধরলাম, তখন আমি এক অদ্ভুত সুখ অনুভব করেছিলাম। আমার খুব ভালো লাগছিল, আর মনে হচ্ছিল তোমাকে আগে কেন জড়িয়ে ধরিনি। যদি আগে কলেজে জড়িয়ে ধরতাম তাহলে অনেক আগেই তোমার প্রেমে পড়ে যেতাম। আমি রাহুলকে শুধু ওর চেহারার পাগল হয়েই ওর প্রেমে পড়েছিলাম, কিন্তু তোমাকে আমি মন থেকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। লাভ ইউ টু। মিলি, আজ আমার প্রেমের অগ্নি পরীক্ষা ফাইনালি শেষ হলো, আর আজকে আমি তোমাকে পেয়ে গেলাম। আজ আমি খুব খুশি। ঠিক আছে জয়, চলো এবার আমরা প্রথমে একটু লং ড্রাইভে যাই, আর তারপর মল্লিট পার্কে যাব। ওকে, চলো ডার্লিং। বলে ওরা কফি শপ থেকে বেরিয়ে আসলো। তারপর গাড়িতে এসে মিলি ড্রাইভারকে বলল, ড্রাইভার, এখন তোমাকে গাড়ি চালাতে হবে না, তুমি বাড়ি চলে যাও। কেন ম্যাডাম? যা বলছি তাই করো। ঠিক আছে। বলে গাড়ি থেকে বেরিয়ে আসলো। জয়, এবার তুমি গাড়ি চালাবে। ঠিক আছে। বলে জয় ড্রাইভিং সিটে বসলো, আর মিলি ওর পাশের সিটে এসে বসলো। মিলি সিট বেল্টটা বাঁধতে যাবে, তখন জয় বলে উঠল, তোমাকে বাঁধতে হবে না, আমি আদর করে বেঁধে দিচ্ছি। ঠিক আছে, বাঁধো। জয় মিলির কাছে এসে সিট বেল্ট বাঁধতে লাগলো। তখন জয়ের এত কাছে আসতে মিলির তো হার্টবিট জোরে বাড়তে লাগলো। আরে নিজের হার্টবিটটা একটু কন্ট্রোল করো ডার্লিং, না হলে যে সেটা মিস হয়ে যাবে, তখন আমি কার সাথে প্রেম করব বলো? তার মানে তুমি সব বুঝতে পেরে গেছো? ইয়াস মিলি ডার্লিং, আমি সব বুঝে গেছি। আমি তোমার এত কাছে আসাতে তোমার যে হার্ট যে জোরে বিট করছিলাম সেটা ফিল করেছি। ঠিক আছে, বুঝতেই যখন পেরেছো তাহলে আর দেরি করছো কেন? আমার গালে একটা কিসি দিয়ে তাড়াতাড়ি কাজ স্টার্ট দাও তো। মিলির মুখে এই কথা শুনে জয় তো অবাকের চরম পর্যায়ে। আমি তো জানতাম না যে তুমি এত রোমান্টিক নাকি আমার সাথে আছো বলে, তাই। আমি এমনই, অনেক রোমান্টিক, শুধু বিয়ের আগে কারোর কাছে কিচ্ছু করি না তাই। তুমি কি ভাবছো আমি সেরকম ছেলে যেমনটা রাহুল ছিল? আমি জানি তো তুমি সেরকম নাও, তুমি ওই রাহুলের মতো কোনো দিন হতেও পারবে না। সেজন্যই তো তোমাকে এখন এতটা ভালোবাসি। এবার তুমি কিসি করে গাড়ি স্টার্ট করবে, এনাকে আমি নেমে যাব। আরে না ডার্লিং, আমি এক্ষুনি কিস করছি। বলে জয় মিলির গালে একটা আলতো করে কিস করে দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল লং ড্রাইভের উদ্দেশ্যে। তারপর পুরো রাস্তায় জয় মিলির হাতে নিজের গোলাপি ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে এগিয়ে চলল, আর মিলিও জয়ের কাঁধে মাথা রাখলো। কিছুক্ষণ লং ড্রাইভে ঘুরে বেড়ানোর পর ওরা মুনলিট পার্কে চলে আসলো প্রেম করার জন্য। জয়, আজ কিন্তু আমি যা খেতে চাইবো তা কিন্তু খাওয়াতে হবে আমাকে। ওকে ডার্লিং, এই জয় তার ডার্লিংয়ের সেবায় সবসময় হাজির আছে। সত্যি বলছো তো? আমি কিন্তু তোমার অনেক খরচা করতে চলেছি। তুমি আমার যত খুশি খরচা করাও, নো প্রবলেম। ঠিক আছে, চলো আমাকে অনেকগুলো ফুচকা খাওয়াও। তুমি এত খেতে পারবে? এই মিলি পারে না এমন কোনো কাজ নেই, চলো তো তাড়াতাড়ি। বলে ওরা একটা ফুচকার স্টলে আসলো। মিলি ফুচকালাকে বলল, দাদা, আপনি আমার জন্য বেশি করে ঝাল দিয়ে 20টা না 25টা ফুচকা বানান তো। মিলি, তুমি এত ঝাল খেতে পারবে? একবার ভেবে দেখো। কেন, আমি তোমার খরচা করাতে চলেছি সেজন্য ভয় পাচ্ছ নাকি? ও হ্যালো, এই জয়ের বাবার টাকার অভাব নেই, আমার ওয়ালেটে অনেক টাকা আছে। ওকে, তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকো আর দেখো আমি খেতে পারি কিনা। তারপর ফুচকালা মিলির হাতে ঝাল ঝাল 25টা ফুচকা ধরিয়ে দিল, আর মিলি সেগুলো খেতে লাগলো। 15টা ফুচকা খেয়ে মিলির খুব ঝাল লাগছিল, কিন্তু ও জয়কে বুঝতে দিচ্ছিল না। ঝালে মিলির চোখ দিয়ে জল বেরিয়ে আসলো। মিলি তুমি কাঁদছো কেন? কিছু না জয়, আমার চোখে কিছু পড়েছে। আমি কিছু বুঝতে পারছি না, মনে হচ্ছে যে তোমার খুব ঝাল লেগেছে। তুমি নিজের কথা রাখার জন্য সবকিছু করতে পারো, সেই জন্য তুমি এই ঝাল ফুচকা খেয়েই যাচ্ছিলে, তাই না? তোমাকে আর এসব খেতে হবে না, ছেড়ে দাও তুমি। না, আমার তেমন কিছু হয়নি। বললাম না খেতে হবে না তোমাকে। বলে জয় ফুচকাগুলো সব নিচে ফেলে দিল। এটা তুমি কি করলে? বেশ করেছি, যে জিনিস আমার ডার্লিংকে কষ্ট দেবে সেটা থাকার কোনো দরকার নেই। আর শুনুন ফুচকাওয়ালা, আপনাকে বলছি, আর যদি কাউকে এত ঝাল ফুচকা দিয়েছেন তাহলে আপনার দোকান আর আস্ত থাকবে না। যাক বাবা, আমি কি করলাম? উনি তো ঝাল ফুচকা খেতে চাইলেন। জাস্ট শাট আপ। জয় আমাকে এত ভালোবাসে যে ও আমার জন্য ফুচকাওয়ালাকে বকছে। জয়ের চিৎকারে ফুচকালা চুপ মেরে গেল, আর জয় মিলির কাছে এসে বলল,
আর এরপর থেকে তুমি যদি কোনোদিন এত ঝাল ফুচকা খেয়েছো তাহলে আমি তোমাকে তুলে আছাড় মারবো বলে দিলাম। কথাটা মাথায় থাকে যেন। আমি কিন্তু খুব স্ট্রিক্ট বয়ফ্রেন্ড। ঠিক আছে, এখন আর না বকে আমার জন্য একটা মিনারেল ওয়াটার কিনে আনো, আমার খুব ঝাল লাগছে। ও সরি ডার্লিং, আমি এক্ষুনি নিয়ে আসছি, ওয়েট। বলে জয় চলে গেল। তোমার এই ব্যবহারে আমি যে তোমার আরো প্রেমে পড়ে যাচ্ছি জয়। আমি বোকা ছিলাম যে তোমার মতো প্রেমিককে ছেড়ে ওই ফালতু রাহুলের জন্য এতগুলো দিন নষ্ট করলাম। আমি এখন শুধু তোমাকেই ভালোবাসি জয়। 5 মিনিট পর জয় দৌড়াতে দৌড়াতে মিনারেল ওয়াটার নিয়ে আসলো আর মিলি ঢকঢক করে সেটা খেয়ে নিল। এখন বেটার লাগছে তো? হ্যাঁ, এখন ভালো লাগছে। চল এবার আশপাশটা ঘুরে আসি। এই মুনলিট পার্কটা কিন্তু অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, এই পার্কটা অনেক সুন্দর, আর তুমিও। তুমি কিছু বললে? না, কিছু না, চলো আমরা সামনে নাগরদোলাটাই উঠি। আরে না, আমি কিছুতেই নাগরদোলায় উঠবো না মিলি ডার্লিং। তুমি জানো না, ছোটবেলায় একবার নাগরদোলায় চড়তে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম। তারপর থেকে আমি আর কোনোদিন নাগরদোলায় উঠিনি। কিন্তু এখন আর পড়বে না, চলো আমার সাথে। বলেই জয়কে নিয়ে টানতে টানতে নাগরদোলায় উঠল। তারপর নাগরদোলা চড়ে চড়ে ঘুরতে লাগলো। মিলি হঠাৎ করে তাল সামলাতে না পেরে জয়ের বুকে এসে পড়ল, আর জয় মিলিকে বুকে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরল। জয়, আমাকে ছাড়ো, কি করছো? সবাই আমাদের দিকে দেখছে। দেখতে দাও, কিছু যায় আসে না। একবার যখন তোমাকে বুকে পেয়েছি তখন আর কিছুতেই ছাড়ছি না ডার্লিং। কিন্তু সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। বললাম না দেখতে দাও। তুমিও না আমার আবির দাদার মতো একটা নির্লজ্জ। তোমার আবির দাদাও বুঝি আমার মতো? হ্যাঁ, তাই দাদা ভাইও বদিকে এভাবেই ভালোবাসে। তাহলে তো ভালোই, তোমার দাদা যেমন তোমার বড় তেমনই হবে। তুমি এখনো হওনি মিস্টার। হতে কতক্ষণ? আগে কয়েক বছর জুটিয়ে তোমার সাথে প্রেম করি, তারপর ঠিকই হয়ে যাবে। আচ্ছা, আমি তোমার কাছে কতটা সুন্দরী? মিষ্টি, তোমার মুখখানি সুন্দর, তোমার রূপ তাই না দেখে এই মন আমার দিয়েছে প্রেমে ডুব। প্রেম সাম্রাজ্যের রানী তুমি, আমি হলাম রাজা। কেউ থাকে না এই সাম্রাজ্যে, আমরা দুইজন একা। সুন্দরী গো, রূপ যে তোমার অপরূপা, ভুলতে পারি না সেই এক পলকের দেখা। গোলাপ তোমার ঠোঁটগুলো, নয়ন তোমার সাগর, এমন সুন্দর রূপখানি দেখিনি আর কারোর। দু চোখ ভরে দেখি শুধু তোমার মুখখানা, পাগল হয়ে দেখে চোখ পলক আর পড়ে না। মুখটা তোমার ফুলের মতো, চাঁদের মতো হাসি, সেই কারণে ওগো প্রিয়া তোমায় ভালোবাসি। তোমার ডাগর চোখের ইশারায় আর কি দূরে থাকা যায়? কাছে এসো ও সুন্দরী, দুজনে বসে প্রেম করি। মিলি এতক্ষণ জয়ের কথা শুনছিল আর আরও বেশি করে জয়ের প্রেমে পাগল হয়ে যাচ্ছিল। কি কেমন ফ্লার্ট করলাম তোমার সাথে ডার্লিং? অসাধারণ হয়েছে, মাইন্ড ব্লোয়িং। আমি তোমার প্রেমে আরো বেশি করে পাগল হয়ে যাচ্ছি জয়। তুমি আগে কেন আমার সাথে ফ্লার্ট করোনি বলো তো? তাহলে তো আমায় ওই ফালতু ছেলে পাল্লায় পড়তে হতো না। আগে তো তুমি সেই চান্সটাও দাওনি। যখনই আমি তোমার কাছে আসতাম তখনই তুমি আমাকে দূরে ঠেলে দিতে। সরি জয়। ইটস ওকে, এখন তো এসব কথা ভেবে লাভ নেই। আর তাছাড়া এখন থেকে আমি এভাবেই তোমাকে রোমান্টিক কথা শোনাবো। ঠিক তখনই নাগরদোলা থেমে গেল আর মিলি এবং জয় নিচে নেমে আসলো। জয়, তুমি আমার ফোনটা নিয়ে আমার কয়েকটা ফটো তুলো তো। ওকে। তারপর মিলি বিভিন্ন ভঙ্গিতে দাঁড়াতে লাগলো, কখনো থুতনিতে হাত রেখে, আবার কখনো কোমরে হাত রেখে, আর কখনো বিভিন্ন মূর্তির সামনে ফ্যাশন করে দাঁড়ালো। আর এই সব জয় ফোনে ছবি তুলে নিল। ছবি তোলা শেষ হলে মিলি বলে উঠল, জয়, এবার তুমি আমার কাছে আসো, আমরা একসাথে সেলফি তুলবো। ওকে মাই ডার্লিং। বলে মিলির কাছে চলে আসলো। মিলি ফোন হাতে নিয়ে নিজেদের সেলফি তুলতে লাগলো। হঠাৎ জয় ইচ্ছে করে মিলির ঠোঁটে একটা কিস করে দিল, আর সেটা মিলি হঠাৎ করে সেলফি তুলে ফেললো। এটা কি করলে তুমি? বেশ করেছি, আমি তো অন্য কাউকে কিস করিনি, নিজের ডার্লিংকে কিস করেছি। আমার মতো রোমান্টিক ছেলেকে তুমি নিজের বয়ফ্রেন্ড বানিয়েছো, এখন তো রোম্যান্সের ঠেলা সহ্য করতেই হবে ডার্লিং। তাই নাকি? আমি একাই রোমান্সের ঠেলা সহ্য করব? এবার দেখো আমি কি করি। বলে মিলি জয়ের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। এসব তো জয় পুরো অবাক হয়ে গেছে যে মিলি এটা করছে। যে মেয়েটা ছেলেদেরকে নিজের এত কাছে আসতে দিত না, সে একজন ছেলের ঠোঁটে কিস করে দিল। 5 মিনিট পর মিলি জয়ের ঠোঁটটাকে ছেড়ে দিল। এটা তুমি কি করলে? বেশ করেছি। এবার আমার রোমান্সের ঠেলা কেমন লাগলো তোমার? খুব ভালো লাগলো। এমন হলে তো আমি রোজ তোমার ঠোঁটে কিস করতে রাজি আছি। তুমি একটা অসভ্য। হেসেছো তার মানে ফেসেছো, কিন্তু ডার্লিং এরপর থেকে রোজ রোম্যান্সের ঠেলা কিন্তু সামলাতে হবে সারা জীবন, বলে দিলাম। ঠিক আছে, সামলাবো। এবার চলো বড় দোলনায় গিয়ে দুজন মিলে দোল খাই, তারপর বাড়িতে যেতে হবে। চলো। বলে যেতে যাবে তখন মিলি একটা ইটের সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে জয় তার 2 হাত শক্ত করে মিলিকে ধরে ফেলল।
এদিকে মিলি ভয় পেয়ে নিজের চোখ বন্ধ করে ফেলেছিল। যখন চোখ খুলল তখন দেখলো জয় তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কি দেখছো ওভাবে? আমার ডার্লিংকে দেখছি খুব সুন্দর দেখতে, মেয়েটাকে যার রূপের ছটায় নিজেকে হারিয়ে ফেলতে চায় আমি, যার অপরূপ সৌন্দর্যের কাছে চাঁদও হার মানে, যে বিশ্ব সুন্দরী, তাকে দেখছি আমি। সত্যি আমি এত সুন্দর? হ্যাঁ, আমি যাকে এখন শক্ত করে ধরে আছি সেই মেয়েটা সুপার বিউটিফুল। ঠিক আছে, এবার চলো। সারাদিন কি এই সুপার বিউটিফুল মুখটাই দেখে যাবে, নাকি এবার আমায় দোলনায় গিয়ে বসাবে? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, আসলে এই সুন্দর মুখটা দেখলে আমি সব কিছু ভুলে যাই। চলো, কিন্তু তার আগে আমি আমাদের দুজনের জন্য আইসক্রিম কিনে নিয়ে আসছি। তুমি কি আইসক্রিম খাবে মিলি ডার্লিং? স্ট্রবেরি। তাহলে আমিও স্ট্রবেরি। বলে জয় দৌড়ে গিয়ে দুটো আইসক্রিম কিনে আনলো। নাও তোমার আইসক্রিমটা। তারপর মিলি নিজের আইসক্রিমটা নিয়ে নিল। এবার দোলনায় যাওয়া যাক। বলে মিলির হাত ধরে নিয়ে গেল দোলনায়, আর দুজনে মিলে দোলনায় এসে বসলো। তারপর আইসক্রিম খেতে খেতে দুজনে দোলনা চড়তে লাগলো। আইসক্রিম খাওয়া শেষ হলে জয় মিলিকে নিজের কোলে নিয়ে এসে জোর করে বসালো। মিলিও আর আটকালো না, কারণ ওর এখন জয়ের কোলে থাকতে খুব ভালো লাগছে। এভাবে দোলনা দুলতে লাগলো আর ওরা দুজনে দোল খেতে লাগলো। আজকের দিনটা যেন ওদের একান্তে 40 মিনিট। এভাবে দোলনা দোলার পর ওরা দোলনা থেকে নামলো। এবার ওদের বাড়ি ফেরার পালা, তাই জয় বলে উঠল, চলো মিলি, আমাদের এবার বাড়ি, আমাদের নিজেদের বাড়ি ফিরতে হবে। মানে তুমি কোথায় যাবে? নিজের বাড়িতে ফিরবো, বীরভূমে। ওখানেই তো আমার বাড়ি, তুমি তো জানোই। তুমি চলে গেলে আমি এখানে একা একা থাকবো কি করে? তাহলে তুমিও চলে আসো বীরভূমে, ওখানে তো তোমারও বাড়ি। তুমি ঠিক বলেছো জয়, এবার আমারও বীরভূমে ফেরা উচিত। আমাদের কলেজের ছুটিও শেষ। দাদা ভাই আর বৌদির বিয়েতে এসেছিলাম, সেসব তো আগেই মিটে গেছে। এবার মাকে বলে বীরভূমে ফিরেই আসবো। তাহলে ভালোই হবে। আর আমিও আমার বাড়ির লোককে খুব মিস করেছি এতদিন। জয়, তুমি এতদিন নিজের বাড়ির লোককে ছেড়ে খুব কষ্টে ছিলে, তাই না? আমি খুব কষ্টে ছিলাম মিলি, আমার বাড়ির লোককে ছেড়ে এতদিন জেলে থেকে। আমার বাবা মা অনেক চেষ্টা করেছিল আমার বেল করানোর, কিন্তু পারেনি। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? কেন, জানতে চাও তুমি? না মানে, আমার তো আগে থেকে জেনে রাখা উচিত যে আমার হবু শ্বশুর বাড়িতে কে কে থাকে। আর তোমার বাড়ির সবার নাম কি? ঠিক আছে বলছি, আমার নাম জয় সেনগুপ্ত। আর আমি তোমার নাম জানি। তুমি তো বাড়ির সবার নাম জানতে চাইলে, আর আমাদের বাড়িতে সবার মধ্যে আমিও তো একজন। তুমি বাদে বাকিদের নাম বলো। ওকে, আমার বাবার নাম আরিয়ান সেনগুপ্ত, আর আমার মায়ের নাম দীপান্বিতা সেনগুপ্ত, আর আমার ছোট বোনের নাম অবন্তিকা সেনগুপ্ত। মানে আমি একটা ননদ পাবো? হ্যাঁ, কিন্তু ও একটা চিপকু টাইপের মেয়ে, সবসময় সবাইকে লজ্জায় ফেলে। ও তোমাকেও কিন্তু লজ্জায় ফেলবে। বৌদি ঠিক কথা বলতো, যখন আমাকে কেউ লজ্জা ফেলবে তখন আমার কেমন লাগবে। যেভাবে দাদার বিয়ে প্রথম প্রথম আমি বৌদিকে লজ্জায় ফেলতাম, সেভাবে বৌদির কথায় ঠিকই প্রমাণ হলো। জয় মিলির দিকে খেয়াল করে একটা তুড়ি বাজিয়ে বলল, কি এত ভাবছো কখন থেকে? কিছু না, এবার চলো বাড়ি ফিরে যাই। আর শোনো, তুমি কিন্তু বীরভূমে ফিরে গিয়ে আবার কলেজে জয়েন করবে। আমরা এবার থেকে কলেজে প্রেম করব, যেমনটা দাদার বৌদি করতো। তোমার দাদা আর বৌদি কলেজে প্রেম করে বিয়ে করেছে? হ্যাঁ জয়, আর আমি যা বললাম মনে থাকবে তো? ইয়াস ডার্লিং, আমার মনে থাকবে। আমি বীরভূমে ফিরেই আবার কলেজ জয়েন করব, ঠিক আছে? আর আমি কিন্তু বেশি দিন ওয়েট করতে পারবো না। তুমি বীরভূমে কবে ফিরবে বলো? একদিন পর পাক্কা চলে আসবো, কথা দিলাম। সত্যিই তো? সত্যি। ঠিক আছে, চলো এবার তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে আমি বীরভূমে চলে যাব। ওকে ডার্লিং। তুমিও আমাকে ডার্লিং বলে ডাকলে? হ্যাঁ জয় ডার্লিং, এবার থেকে আমিও তোমাকে ডার্লিং বলেই ডাকবো। তোমার কোনো আপত্তি নেই তো? একদম না। ঠিক আছে, এবার থেকে আমরা দুইজন একে অপরকে ডার্লিং বলেই ডাকবো। এবার চলো জয়, অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যা হতে চললো। তোমাকে ড্রপ করে দিয়ে আমি একটা ক্যাব বুক করে চলে যাব। তারপর ওরা হাত ধরে হাসতে হাসতে পার্ক থেকে বেরিয়ে গেল। ফ্ল্যাশব্যাক শেষ। স্নেহা এতক্ষণ মিলির কথা শুনে খুব খুশি হয়ে গেল আর বলে উঠল, এত কিছু করেছো তবু একবারও জানাতে পারলে না আমাকে? আমিও তো চাই জয়ের সাথে তুমি প্রেম করো। আমি তো তোমাকে জানাতেই চেয়েছিলাম, কিন্তু সুযোগই পাইনি। তোমার কাজ শেষ হয়ে গেলে তুমি তো রুমে চলে যেতে, আর তখন আবির দাদা তোমাকে রুম থেকে বেরই হতে দিত না। আচ্ছা, তোমার মা কি জানে যে তুমি জয়কে জেল থেকে বের করেছো? না, মা কিছুই জানে না। মা জানতে পারলে জয়কে হয়তো জেল থেকে বের করতেই দিত না। তুমি তো জানোই মা কত রাগী। কিন্তু একদিন তো জানাতেই হবে। হ্যাঁ জানাবো, কিন্তু এখন না। যখন আমি জয়কে বিয়ে করব তখন মাকে সবকিছুই জানিয়ে দেব। তখন মা আর আমার কথা ফেলতে পারবে না। জয়ের সাথে আমার বিয়ে দিতেই হবে তখন।
আচ্ছা, পার্কে তোমরা যে ফটো তুলেছিলে সেগুলো আমাকে একটু দেখাও তো। দেখাচ্ছি। বলে মিলি নিজের ফোনের গ্যালারিতে ঢুকে স্নেহাকে সব ফটো দেখালো। স্নেহা ফটো দেখে বলল, খুব সুন্দর লাগছে তোমাদের দুজনকে একসাথে, খুব ভালো মানিয়েছে কিন্তু। হ্যাঁ, মানবেই তো, আমার ডার্লিংটা তো খুব সুন্দর দেখতে। এতক্ষণ আবির দরজার বাইরে থেকে সব শুনছিল। এবার হঠাৎ করে আবির ওদের সামনে চলে আসলো। মিলিয়া স্নেহা আবিরকে দেখে ভূত দেখার মতো চমকে গেছে। তা ভাই, তুই? হ্যাঁ আমি। তোমরা এতক্ষণ ধরে যা বলেছিলে আমি সব বাইরে থেকে শুনছিলাম। তুই সব শুনে ফেলেছিস? হ্যাঁ আমি সব শুনেছি। তুই প্লিজ বাড়ি কাউকে বলে দিস না, আমি জয়কে ছাড়া থাকতে পারবো না। আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। দেখ, সেদিন জঙ্গলে জয় আমার সাথে যেটা করার চেষ্টা করেছিল সেটা রাহুলের থেকে আমাকে বাঁচানোর জন্য। ও আমাকে খুব ভালোবাসে, আর আমিও। আরে তোমরা এত ভয় পাচ্ছ কেন? আমি কি তোকে জয়ের সাথে প্রেম করতে বাধা দেব নাকি? আমি বাড়ির কাউকেই কিছু বলবো না। আমি কি প্রেমের শত্রু নাকি? আমি আর স্নেহাও তো কলেজে প্রেম করেই বিয়ে করেছি, তাই না? থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, এবার ছাড়। কাকি নিচে তোর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। হ্যাঁ, আমি ভুলেই গেছি। আচ্ছা, কাকা তো ফিরে আসছে বিদেশ থেকে। তো নিজের বাবার সাথে দেখা করতে বেশি ইচ্ছে করছে নাকি জয়ের সাথে? জয়ের সাথে দেখা করতে। বলে যেতে যাবে তখনই পেছন থেকে আবার বলে উঠল, আচ্ছা দাদা, আমি যেদিন জয়কে বিয়ে করব সেদিন কিন্তু তোদেরকেও বীরভূমে এসে আমাদের বিয়েতে আসতেই হবে। ঠিক আছে, আসবো। শুধু দুজন আসলেই চলবে না, সাথে করে আর একজনকেও আনতে হবে। কাকে? একটা ছোট্ট পুচকুকে। মানে হলো তোমাদের দুজনের ছোট্ট বেবিকে। মিলি, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। বলে মিলি হাসতে হাসতে দৌড়াতে দৌড়াতে নিচে চলে গেল। মিলি কিন্তু ঠিকই বলেছে সুইট হার্ট, আমাদের কিন্তু এইসব নিয়ে ভাবা উচিত। এখনো দেরি আছে, ওকে? এবার চলো নিচে, মিলিকে বাই বাই বলে আসি। তারপর দুজন মিলে নিচে চলে আসলো। পাপিয়া মিলিকে বলে, মিলি, তোর এত দেরি হলো কেন? কখন থেকে অপেক্ষা করছি আমি। চল, এবার আমাদের বেরোতে হবে, না হলে ট্রেন মিস হয়ে যাবে। তাড়াতাড়ি চল। বৌদির সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল, চল এবার। মিলি আর পাপিয়া চৌধুরী গাড়িতে উঠে গেল। তারপর ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিয়ে চলে যেতে নিলে মিলি গাড়ির জানালার কাছ খুলে হাত নাড়িয়ে স্নেহা আর আবিরকে বাই বাই করে দিল। ওরা দুজনও হাত নাড়িয়ে মিলিকে বাই বাই জানিয়ে দিল। তারপর মিলি চলে গেল তার ভালোবাসা জয়ের সাথে প্রেম করার উদ্দেশ্যে। পরের দিন সকাল 11টা। স্নেহা বিছানায় বসে বসে মনোযোগ দিয়ে ম্যাগাজিন পড়ছিল। তখনই আবির রুমে এসে কাবার্ড খুলে তোয়ালে আর একটা গেঞ্জি ও ট্রাউজার বের করে ওয়াশরুমে ঢুকে গেল স্নান করতে। স্নেহা এসব দেখে মনে মনে বলল, আবির, এতদিন আমি শুধু তোমার সাথে রোম্যান্সই করেছি, কোনোদিন খুনসুটি করা হয়নি। আজ দেখো আমি তোমার সাথে কিভাবে খুনসুটি করি। আমার খুনসুটির খেলা সহ্য করতে পারবে না তুমি। দাঁড়াও বাচ্চা ধন, একটু ওয়েট করো। আগে তুমি অর্ধেক স্নান করে নাও, তারপর ঢালা বুঝবে। স্নেহা সোজা চলে যায় বাড়ির পেছনে জলের লাইনের দিকে। তারপর ইচ্ছে করে জলের লাইনটা অফ করে দেয়। এবার আবির তুমি খেলা বুঝতে পারবে যখন আর জল পাবে না স্নান শেষ করার জন্য। এদিকে ওয়াশরুমে হঠাৎ করে জল শেষ হওয়া আবির প্রচণ্ড বিরক্ত হয়ে গেল, কারণ ওর পুরো শরীরে সাবান লেগে আছে। হঠাৎ করে জলের লাইনটা অফ হয়ে গেল কি করে? এখন কিভাবে স্নান শেষ করব? ধুর, ভালো লাগে না। আর জল শেষ হওয়ার আর টাইম পেল না। দেখি স্নেহাকে বলে বাইরের কল থেকে পানি নিয়ে আসা যায় কিনা। আবির স্নেহাকে জোরে জোরে ডাকতে লাগলো। আর এদিকে স্নেহা ঘরে এসে আবিরের চিৎকার শুনে মুসকে মুসকে হাসছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। আবির বাধ্য হয়ে গায়ে তোয়ালে জড়িয়ে রুমের ভেতর চলে আসলো। আর রুমে এসে স্নেহাকে দেখে অবাক হয়ে গেল। স্নেহা, তুমি এতক্ষণ রুমেই ছিলে, তাহলে কোনো সারা শব্দ করছিলে না কেন? স্নেহা কি বলবে বুঝতে পারছিল না, তাই বানিয়ে বানিয়ে বলল, কই, আমি তো এতক্ষণ রুমে ছিলাম না, এই মাত্র তোমার চিৎকার শুনে আসলাম। কই? তুমি কিছু তো একটা লুকাচ্ছ, বলো কি লুকাচ্ছ? আমি তো কিছু লুকোচ্ছি না, তোমার কথা ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে না, তুমি লুকাচ্ছ। আর তুমি এত মুচকি মুচকি হাসছো কেন? কিছু তো ব্যাপার আছে। আমি তোমাকে ভালো করে চিনি, তুমি বিনা কারণে হাসো না। ডাল মে কুছ কালা হ্যায় সুইট হার্ট। কুছ কালা নেই হ্যাঁ, এসব তোমার ভুল ধারণা। আর তুমি বলো, এভাবে গায়ে সাবান মেখে বাইরে চলে আসলে কেন? আর তখন চিৎকারই বা করছিলে কেন? কি হয়েছে? স্নেহা কথার মাঝে বারবার হাসছে দেখে আবিরের খুব সন্দেহ হচ্ছে। আসলে জলের লাইনটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল, এখন স্নান করব কি করে বুঝতে পারছি না। জলের লাইনটা হঠাৎ করে কিভাবে বন্ধ হলো? সকালেই তো ঠিক ছিল যখন আমি স্নান করলাম। না, কিছু একটা গন্ডগোল আছে। স্নেহা তো কথার মাঝে এভাবে কোনোদিন হাসে না।
আবার এসব কিছু করেনি তো। এসব ভাবতে ভাবতে হঠাৎ আবিরের মাথায় একটা বুদ্ধি আসলো। আবির ইচ্ছে করে নিজের চোখ ডলে বলতে লাগলো, স্নেহা, আমার চোখে খুব জ্বালা করছে, মনে হচ্ছে সাবানের ফেনা চোখের মধ্যে ঢুকে গেছে। আবিরের কথা শুনে স্নেহা খুব ভয় পেয়ে গেল। স্নেহা ধরে এসে আবিরের চোখে ফু দিতে লাগলো আর বলে উঠলো, সরি আবির, এই সব কিছু আমার জন্য হয়েছে। আমার তোমার সাথে এভাবে খুনসুটি করা ঠিক হয়নি। মানে আমি ইচ্ছে করে জলের লাইনটা অফ করে দিয়েছিলাম। কিন্তু কেন করেছো তুমি এরকম? তোমার সাথে খুনসুটি করার জন্য। কেন খুনসুটি করতে চাও তুমি আমার সাথে? আরে শুধু রোম্যান্স করলেই হয়, নিজের বরের সাথে একটু খুনসুটি করা যাবে না? ও তাই বুঝি, এবার আমার খুনসুটি দেখো। বলে আবির স্নেহার কোমর চেপে ধরে নিজের বুকে এনে ফেললো। কি করছো তুমি? তোমার পুরো শরীরে এখনো সাবান লেগে আছে। লাগুক সাবান, কিচ্ছু যায় আসে না। বলে আবির স্নেহার গালে স্লাইড করতে লাগলো। ছাড়ো না প্লিজ। না, ছাড়বো না। ছাড়তেই হবে। বলে স্নেহা আবিরকে ধাক্কা দিয়ে রুমের মধ্যে ফেলাতে লাগলো আর আবির স্নেহাকে ধরতে লাগলো। স্নেহা আবিরকে আটকানোর জন্য আবিরের দিকে বালিশ ছুঁড়ে মারতে লাগলো। তুমি একাই বালিশ ছুঁড়ে মারবে তাই না? আমিও তোমার সাথে এটাই করব। বলে আবিরও স্নেহাকে বালিশ ছুঁড়ে মারলো। তারপর স্নেহা আবার আবিরকে বালিশ ছুঁড়ে মারলো আর আবিরও স্নেহাকে আবার বালিশ ছুঁড়ে মারলো। এভাবে 5 মিনিট কেটে গেল। তারপর আবির ইচ্ছে করে বলল, স্নেহা, তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে দেখো। স্নেহা পেছনে ঘুরে তাকাতে আবির দৌড়ে গিয়ে স্নেহাকে পেছন থেকে শক্ত করে চেপে ধরলো। এবার তুমি আমার থেকে কোথায় পালাবে সুইট হার্ট? পালিয়ে দেখাও দেখি এবার। ও, তুমি আমাকে মিথ্যে কথা বলে বোকা বানালে তাহলে? হ্যাঁ তাই। তোমার খুনসুটি করার খুব শখ তাই না? এবার আমি তোমার সাথে আরো বেশি খুনসুটি করব। এতক্ষণ বালিশ নিয়ে খুনসুটি করলাম, এবার অন্যভাবে। আবির, তোমার গায়ে সাবান লেগে আছে আর তুমি বলছো অন্যভাবে খুনসুটি করবে? হ্যাঁ করবই তো। তাছাড়া এই সাবান তো তোমার জন্যই লেগে আছে। তুমি যদি খুনসুটি করার জন্য জলের লাইন বন্ধ না করতে, তাহলে আমার গায়ে সাবান লেগে থাকতো না। আচ্ছা, আমি যদি জলের লাইনটা চালু করে দিই তাহলে আমাকে এখন ছেড়ে দেবে তো? ঠিক আছে, ছেড়ে দেব। আগে তো জলের লাইনটা অন করে আসো। আগে তো তুমি লাইনটা অন করে আসো, তারপর তোমাকে আমি মজা দেখাবো। ওকে। বলে স্নেহা নাচতে নাচতে বাড়ির পেছনে এসে জলের লাইনটা অন করে দিল। যাক বাবা, বাঁচা গেল। এখন আবির এবার স্নান করবে আর আমি ম্যাগাজিন পড়ব। এদিকে আবির দরজার পেছনে লুকিয়েছিল। স্নেহা ঘরে আসতে আবির একটা হ্যাসকা টান দিয়ে স্নেহাকে ওয়াশরুমে নিয়ে চলে আসলো। হঠাৎ এই ঘটনায় স্নেহা চমকে গেল আর বলল, এ কি, তুমি আমাকে এভাবে ওয়াশরুমে নিয়ে আসলে কেন আবির? তোমাকে মজা দেখানোর জন্য সুইট হার্ট। কিসের মজা দেখানোর জন্য? আমার সাথে যে খুনসুটি করেছিলে তার মজা দেখানোর জন্য। কিন্তু তুমি যে বললে জলের লাইন অন করলে আমাকে ছেড়ে দেবে। মজা না দেখিয়ে তোমাকে কিভাবে ছেড়ে দেই বলো? তুমি যা করেছো তার জন্য শাস্তি যে পেতেই হবে সুইট হার্ট। কি শাস্তি দেবে তুমি? দেখাচ্ছি। বলে হঠাৎ করে ঝর্ণাটা চালু করে দিল। তুমি ঝর্ণা চালু করলে কেন? আমি যে ভিজে যাচ্ছি। সেই জন্যই তো চালু করলাম। মানে আমি এখন আমার সুইট হার্টের সাথে। এইটা আমার শাস্তি? আমি তো ভাবছিলাম তুমি হয়তো আমাকে বড় কোনো শাস্তি দেবে। ইয়েস, এটা তো বড়ই শাস্তি। রোমান্টিক শাস্তির থেকে বড় কোনো শাস্তি হয় নাকি? ছাড়ো আমাকে, আমি এখন ঝর্ণা রোম্যান্স করতে পারবো না। আমি সকালে একবার অলরেডি ফ্রেশ হয়েছি, তাহলে আবার কেন? তুমি আবার ফ্রেশ হবে, সেকেন্ড টাইম ফ্রেশ, আর সেটা আমার প্রেমে। আমি তোমার প্রেমে কিভাবে ফ্রেশ হব? এই ঝর্ণাতে 2 জনে রোম্যান্স করে। ছাড়ো না আমাকে, এখন আবার চেঞ্জ করতে হবে। না, ছাড়বো না, ঝর্ণা রোম্যান্স করবো। তারপর আবির স্নেহার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। 10 মিনিট পর আবির স্নেহার ঠোঁটটাকে ছেড়ে দিয়ে স্নেহাকে পেছন দিকে ঘুরিয়ে নিল। তারপর স্নেহার ঘাড়ে পাগলের মতো কিস করতে লাগলো। স্নেহা বাধা না দিয়ে খুব এনজয় করতে লাগলো আবিরের কিসগুলো। স্নেহা পাগল হয়ে যাচ্ছিল আবিরের কিস পেয়ে। কিছুক্ষণ এভাবে চলার পর আবির স্নেহার কোমর চেপে ধরে অপরের দিকে তুলে ধরে ঘোরাতে লাগলো আর ওর পেটে কিস করতে লাগলো। তখন স্নেহা বলে উঠল, আবির, তুমি আমাকে নিচে নামাও, আমার খুব ভয় করছে। ভয় নেই, আমি তো আছি। আমি এমনি ভয় পাচ্ছি না। একবার নিচে তাকিয়ে দেখো, মেঝেতে সাবানের ফেনা পড়ে আছে। তুমি আমাকে এভাবে ঘোরাতে থাকলে আমরা পিছলে পড়ে যাব। কিচ্ছু হবে না, নো টেনশন। কথাটা বলার সাথে সাথে পা পিছলে দুজনেই নিচে পড়ে গেল। আবির পেছন বরাবর পড়ে যাওয়ার জন্য স্নেহা আবিরের গায়ের উপর পড়ল। পিছলে পড়ে যাওয়ার জন্য আবিরে খুব জোরে লেগেছে, কিন্তু স্নেহা ওর বুকের উপর পড়ে যাওয়াতে আবিরের সব কষ্ট দূর হয়ে গেল। আবির, তোমার খুব জোরে লেগেছে তাই না? আমি কতবার বললাম আমাকে নিচে নামিয়ে দাও, কিন্তু তুমি শুনলে না।
আমার কিচ্ছু হয়নি, তুমি আমার বুকে থাকলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। এত জোরে পিছলে পড়ে গেলে তাও বলছো কিছু হয়নি? এখন তাড়াতাড়ি ওঠো, আমি ঝর্ণা বন্ধ করব। বললাম না কিছু হয়নি, আমার তেমন জোরে লাগেনি। তোমার লেগেছে আমি জানি, তাই ঝর্ণা রোম্যান্স বন্ধ করে তাড়াতাড়ি উঠে পড়ো। আমি উঠবো না, আরো রোমান্স করবো তোমার সাথে। তোমাকে আমি আজ আদরে ভরিয়ে দেবো। আদর পরে করবে, এখন ছাড়ো। ছাড়বো না, এখনো আমাদের 6 রোমান্স কমপ্লিট হয়নি, আগে কমপ্লিট করবো তারপর। আমার খুব লজ্জা করছে আর তুমি হাসছো। ছাড়ো এবার আমাকে, না হলে কিন্তু ভালো হবে না।